মুক্তিযোদ্ধার নাতি নাতনিরা পাবে না তো রাজাকারের নাতিরা পাবে, প্রশ্ন প্রধানমন্ত্রীর। জানাবো আওয়ামী লীগের দুঃশাসনে মৃত্যু ঝুঁকিতে খালেদার জীবন। জানাবো সম্ভাবনাদের সঙ্গে বিএনপির ধারাবাহিক বৈঠক ও সরকারের দুর্নীতি শ্বেতপত্র প্রকাশের প্রস্তাব। এবং সর্বশেষ জানাবো কোটা আন্দোলন দাবি মেনে নিতে 24 ঘন্টার আলটিমেটাম। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। মুক্তিযোদ্ধার নাতি নাতনিরা পাবে না তো রাজাকারের নাতিরা পাবে, প্রশ্ন প্রধানমন্ত্রীর। সরকারি চাকরিতে বীর মুক্তিযোদ্ধার নাতি নাতনিরা কোটা সুবিধা পাবে না, তাহলে কি রাজাকারের নাতি নাতনিরা কোটা সুবিধা পাবে? এমন প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধ ও বীর মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে এত ক্ষোভ কেন? মুক্তিযোদ্ধার নাতি নাতনিরা কোটা পাবে না তো তাহলে কি রাজাকারের নাতিরা কোটা পাবে? তা তো আমরা দিতে পারি না। প্রধানমন্ত্রী আরো বলেন, বীর মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে কথা বলার অধিকার তাদেরকে দিয়েছে। তারা দেশ স্বাধীন করার জন্য জীবনপণ লড়েছেন। তাদের বিরুদ্ধে কথা বলার সাহস পায় কিভাবে? মুক্তিযুদ্ধ তাদের এখন ভালো লাগে না। এর আগে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী জানান, 2018 সালে আন্দোলন ও সহিংসতার ঘটনায় বিরক্ত হয়ে তিনি কোটা বাতিল করেছিলেন। তিনি বলেন, একবার তারা এই ধরনের আন্দোলন করেছিল, আন্দোলন তো না সহিংসতা, ভাঙচুর অগ্নিসংযোগ করেছিল। তখন আমি বিরক্ত হয়ে বলেছিলাম সব কোটা বাদ দিয়ে দিলাম। তখনই বলেছিলাম যে কোটা বাদ দিলে দেখেন কি অবস্থা হয়। এখন দেখেন কি অবস্থা তৈরি হয়েছে। আওয়ামী লীগের দুঃশাসনে মৃত্যু ঝুঁকিতে খালেদার জীবন। খালেদা জিয়া কেন উন্নত চিকিৎসার সুযোগ পাবেন না? মানবিক দিক থেকে সব প্রশ্নকে চাপিয়ে এই প্রশ্নটির মুখোমুখি আজকের বাংলাদেশ। পুরো দেশ ও জাতিকে এই প্রশ্ন এসিড টেস্টের মুখোমুখি করলেও তোষা মোদির তৈলাক্ত পরিবেশে এই জরুরি প্রশ্নটি উত্থাপনে দুঃসাহস দেখাতে পারছেন না কোনো গণমাধ্যম অথবা বিবেকবান কোনো পক্ষ। প্রশ্নবিদ্ধ আইন আদালত ছাড়া কোনো গ্রহণযোগ্য ব্যাখ্যা সরকার দিতে পারছে না। এদেশের স্বাধীনতা গণতন্ত্র উন্নয়নের জন্য তিনিও তার পরিবারের সামান্য অবদান রয়েছে। সেখানে রাজনীতি ও দলের বাইরেও কোটি কোটি মানুষের কি কোনো ভূমিকা নেই? তার স্বামী মেজর জিয়ার জীবনের ঝুঁকি নিয়ে মুক্তিযুদ্ধের ঘোষণা দেন। 9 মাস যুদ্ধ করে দেশ স্বাধীন করেন। দেশের রাষ্ট্রপ্রধান হিসেবে বহু দলের শাসন আর যুগোপযোগী অর্থনীতি চালু করে আধুনিক বাংলাদেশের যাত্রার সূচনা করেন, যার সুফল আজকের বাংলাদেশ। এখন দেশের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, এমনকি মন্ত্রী এমপিরা সামান্য নাক কান গলার চিকিৎসার জন্যও বিদেশে যান, অথচ 3বারের প্রধানমন্ত্রী ও দেশের এমন একজন জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব বহু রোগে আক্রান্ত হয়ে মৃত্যু পথযাত্রী হলেও যথাযথ চিকিৎসার সুযোগ ও অধিকার বঞ্চিত। বারবার তার চিকিৎসার আবেদন উপেক্ষিত হয়েছে, এমনকি কারো কারো কাছে নির্দয় তামাশার বিষয় হয়েছে। আত্মঘাতী বাঙালির অপবাদ এই এসিড টেস্টের প্রশ্নে যেন এক কালো ইতিহাস রচনা করতে চলেছে। মৃত্যু পথযাত্রী মানুষের চিকিৎসা নিয়ে তামাশা দেখে সেই একই প্রশ্নে ঘুরে ফিরে আসে, তাহলে বাংলাদেশ কি কারবালাকেও হার মানাতে চলেছে? শেখ হাসিনা হিংসা আর বিদ্বেষের রাজনীতির ঊর্ধ্বে উঠতে পারবেন কিনা সেটাই এখন তার সামনে এসিড টেস্ট। তিনি কারবালা সীমার নাকি মানবতাবাদী মাদার তেরেসার ভূমিকায় অবতীর্ণ হবেন, সেটাই আজ তার সবচেয়ে বড় পরীক্ষা। স্বৈরাচার পতন আন্দোলনের আপোষহীন নেত্রী তিনি, যার আপোষহীন নেতৃত্বের কারণেই দেশে আজ রাজনৈতিক সরকার দেশ পরিচালনার সুযোগ পেয়েছে ও পাচ্ছে। দলীয় বিরোধের ঊর্ধ্বে সেই মানুষটি রাজনৈতিক সরকারের কাছ থেকে তার ন্যূনতম মানবাধিকারের গ্যারান্টি পাবেন না। খালেদা জিয়াকে কারাগার থেকে মুক্তি দিয়ে দেশে আটকে রাখার মধ্যে মধ্যযুগীয় আদিম বর্বরতা ও অসুস্থ বিনোদন ছাড়া আর কি বা সার্থকতা থাকতে পারে? রাজনৈতিক দলের শাসনের বাংলাদেশে এখন সকল ক্ষমতার মালিক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ন্যূনতম মানবিক ভূমিকায় কেন ব্যর্থ হবেন? আর শেষ পর্যন্ত যদি ব্যর্থ হন, তবে তার ব্যর্থতার দায়ভার এই বিশাল জনগোষ্ঠী কেন নেবে? 11 শেখ হাসিনাকে গ্রেফতারের পর খালেদা জিয়ার পত্রিকায় কঠিন বিবৃতি দিয়ে তার প্রতিবাদ ও মুক্তির দাবি জানিয়েছিলেন। আজ রোগে শোকে কাতর 76 বছর বয়সী খালেদা জিয়ার আত্মত্যাগ শেখ হাসিনা ভুলে গেলেও সমগ্র জাতীয় কি ভুলতে পারবে? আর এইসব কারণে নির্মমতা আর নৃশংসতার ইতিহাস তৈরি না করে খালেদা জিয়াকে বাঁচাতে এগিয়ে আসার দাবি এখন সময়ের সবচেয়ে জরুরি ও সার্বজনীন বিষয়।
সরকার বলেছে, বয়স ও নানা দিকে বিবেচনায় খালেদা জিয়া কারাগারে থেকে জামিনে আছেন। তিনি যদি নির্বাহী আদেশে জামিনে থাকতে পারেন তাহলে বিদেশে চিকিৎসার জন্য যেতে বাধা কোথায়? ১/১১ সময় তারা জোর করে দেশের বাইরে পাঠানো যায়নি। এখন তিনি কেন পালাবেন? চিকিৎসা শেষে তিনি দেশে ফিরে যাবেন, এটাই স্বাভাবিক। তাহলে অশীতিপর ও বহু রোগে আক্রান্ত একজন সাবেক প্রধানমন্ত্রীকে নিয়ে সরকারের এত ভয় কিসের? বিদেশে উন্নত চিকিৎসা পাওয়া খালেদা জিয়ার সর্বজনীন মানবাধিকার। তার এই অধিকারের নিশ্চয়তা বিধান সরকার, তার নিজ দল, এমনকি পুরো জাতির জন্যই একটা অ্যাসিড টেস্ট। খালেদা জিয়ার সুচিকিৎসা নিশ্চিত করার বিষয়ে তিনি তার দেশের সরকার ও জনগণের বিশেষ মনোযোগের দাবিদার। কেন তার প্রশাসনের কাছ থেকে দেশ ও জনগণ কিভাবে উপকৃত হয়েছিল সেই কারণগুলোর তালিকা অনেক দীর্ঘ। সরকার ও অন্যান্য কর্তৃপক্ষের স্মরণ করিয়ে দেওয়ার জন্য প্রাসঙ্গিক কয়েকটি কারণ এখানে তালিকাভুক্ত করে তুলে ধরা হলো। ১. তত্ত্বাবধায়ক সরকার প্রবর্তন ও তত্ত্বাবধায়কের অধীনে ৩টি নির্বাচন অনুষ্ঠান যা বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছিল। ২. দেশব্যাপী চাঁদাবাজি, সন্ত্রাস ও আইন শৃঙ্খলার চ্যালেঞ্জ মোকাবেলায় এলিট ফোর্স র্যাব গঠন। আইন শৃঙ্খলা পরিস্থিতি বজায়, অপহরণ ও চাঁদাবাজি বন্ধ করে পশ্চিমা বিশ্বের সমালোচনার মুখে র্যাব তার কঠিন কর্মকাণ্ড নির্ভরযোগ্যতার ভিত্তিতে করতে সক্ষম হয় এবং জনসাধারণের মধ্যে বিপুল জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা অর্জন করে। ৩. পুঁজিবাজার স্থিতিশীল রাখেন, যার অর্থনৈতিক খাত বিশেষ করে বেসরকারি প্রতিষ্ঠান, বিনিয়োগ, শিল্পায়ন ইত্যাদি রাজনীতি মুক্ত রেখেছেন। রাজনৈতিক বিবেচনায় ব্যাংক, বীমা খোলার যথেষ্ট অনুমতি দিয়েছেন। ৫. কেন্দ্রীয় ব্যাংক নিরাপদ ও সুরক্ষিত রাখেন। ৬. তেলের দাম আকাশচুম্বী হওয়া সত্ত্বেও মুদ্রাস্ফীতিকে নিয়ন্ত্রণে রেখেছেন যাতে দ্রব্যমূল্য ক্রয় সীমার মধ্যে থাকে। ৭. যুক্তরাষ্ট্রের তীব্র চাপ সত্ত্বেও সেনাবাহিনীকে ইরাকে পাঠাননি। ৮. যুক্তরাষ্ট্রে ক্যাটরিনা ঘূর্ণিঝড়ের পর $10 মিলিয়ন ডলারের সাহায্য প্রদান করেন। এটা ছিল ষষ্ঠ বৃহৎ সহায়তা যা যুক্তরাষ্ট্রের গণমাধ্যমে বিপুলভাবে প্রশংসিত হয়। ৯. জিয়াউর রহমান মারা গেলে তার এতিম ২ সন্তানের জন্য কুয়েতের তৎকালীন আমির ২০ লাখ টাকা অনুদান হিসেবে দেন। বেগম খালেদা জিয়া ওই টাকা বিসিসিআইতে রেখেছিলেন। সেই টাকায় ২২ বছরে বেড়ে হয় ২ কোটি টাকা। ২০০১ সালে ক্ষমতায় এসে তিনি ওটা দিয়ে গড়ে তোলেন জিয়া অরফানেজ ট্রাস্ট। ওই ট্রাস্টের ব্যাংক স্টেটমেন্ট প্রকাশের জন্য ২ সপ্তাহ আগে সাপ্তাহিক সুরমার পক্ষ থেকে চ্যালেঞ্জ করা হয়েছিল, কিন্তু ৩ সপ্তাহ পরেও এ ব্যাপারে সংশ্লিষ্টদের পক্ষ থেকে চ্যালেঞ্জ গ্রহণ অথবা অন্য কোনো তৎপরতার বিষয়টি জানা যায়নি। ১০. স্বাস্থ্য খাতে স্যানিটারি টয়লেট তৈরি করা হয়েছে সারা দেশে, এমনকি প্রান্তিক পর্যায়ে ১১ শিশু মৃত্যুর হার হ্রাস। ১২. যমুনা সেতু নির্মাণ। ১৩. উপসাগরীয় যুদ্ধের পর মাইনফিল্ড পরিষ্কার করতে কুয়েতকে সাহায্যের উদ্যোগ নেন। জয় করে নেন মধ্যপ্রাচ্যের শান্তিপ্রিয় মানুষের হৃদয়। ১৪. মহাখালীতে ঢাকার প্রথম ফ্লাইওভার নির্মাণ। ১৫ মিলিয়নের বেশি সংখ্যক গাছ লাগানো হয়েছে ১৯৯১ সালে ঘূর্ণিঝড়ের পর। ১৬. মোবাইল ফোন এবং ইন্টারনেটের ব্যবহার বাড়াতে পূর্ণাঙ্গ আইসিটি মন্ত্রণালয় প্রতিষ্ঠা ও ২০০৩ সালে দোহায় ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের কনফারেন্সে বাংলাদেশের ডিজিটালাইজেশনের জগতে প্রবেশ ও অগ্রগতিতে প্রশংসিত হয় এবং উন্নয়নশীল দেশগুলোর জন্য অনুকরণীয় বলে উল্লেখ করেন তৎকালীন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কলিন পাওয়েল। ১৭. ভারতীয় সাংস্কৃতিক আগ্রাসন নিয়ন্ত্রণে রাখা হয়েছিল। ১৮. মিডিয়া সম্পূর্ণ মুক্ত ছিল, যদিও উচ্চ আদালতে ২১ টিভির মামলায় মিস্টার মাহমুদের অংশীদারের সাথে প্রতারণা করে ব্যক্তিগত লাইসেন্স পাওয়ার জন্য প্রতারণা ও লাইসেন্স জালিয়াতির অভিযোগে ২১ টেররিস্ট্রিয়াল সম্প্রচার রহিত করে স্যাটেলাইট লাইসেন্স আবেদনের সুযোগ দেয় সুপ্রিম কোর্ট। ১৯. বিচার বিভাগ স্বাধীন ছিল এবং কিছু বিচারিক মৃত্যুদণ্ড ছিল। ২০. বেসরকারি হাসপাতালগুলিকে উৎসাহিত করা হয়েছিল, যেমন অ্যাপোলো, এবার কেয়ার, ইউনাইটেড স্কোয়ার ইত্যাদি। ২১. সাধারণভাবে কোনো সন্ত্রাসের রাজত্ব ছিল না, জনগণ নির্ভীক ভোট করেছিল। এমনই অসংখ্য ইতিবাচক ভূমিকার কথা বলা যাবে। এই তালিকা দীর্ঘ। রাজনীতিতে তার এমনই অসংখ্য সাফল্যের পাশাপাশি সর্বক্ষেত্রে তার প্রচেষ্টা সফল হয়েছে, সেটা হয়তো তিনি নিজেও দাবি করবেন না। সমমনাদের সঙ্গে বিএনপির ধারাবাহিক বৈঠক, সরকারের দুর্নীতির শ্বেতপত্র প্রকাশের প্রস্তাব। ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের সঙ্গে জড়িতদের দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ ও তাদের বিচার করতে গণ আদালত গঠনের প্রস্তাব করেছেন যুগপৎ আন্দোলনের সঙ্গে যুক্ত সমমনা দলজোটের নেতারা। পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মুক্তি, ভারতের সঙ্গে অসম চুক্তি ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং দুর্নীতির বিরুদ্ধে ভারতের কংগ্রেসের মতো রোড মার্চ, পদযাত্রা সমাবেশ করার প্রস্তাব দিয়েছে। যুগপৎ আন্দোলনের সমমনা দলজোটের সঙ্গে ধারাবাহিক বৈঠকের অংশ হিসেবে শনিবার গণ অধিকার পরিষদের সঙ্গে বৈঠক করে বিএনপি। ওই বৈঠক সূত্রে এসব তথ্য জানা
জানা গেছে। বৈঠক শেষে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, আগামী দিনের কর্মসূচি নিয়ে আমরা আলোচনা করেছি। এই অবৈধ সরকার অপসারণের যে আন্দোলন শুরু হয়েছিল, সেই আন্দোলনকে আরো গতি সৃষ্টি করার জন্য, সেই আন্দোলনকে সফল সমাপ্তির দিকে নিয়ে যাওয়ার জন্য আলোচনা করেছে। তিনি বলেন, অবৈধ সরকারের পরিবর্তে দেশের নির্বাচিত সরকার প্রতিষ্ঠা এবং জনগণের মালিকানা ফিরিয়ে দেওয়ার জন্য আন্দোলন, দ্রব্যমূল্য দুর্নীতি, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি এবং ভারতের সঙ্গে সরকার যে চুক্তি করেছে এর মাধ্যমে আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বের উপর যে আঘাত আনা হচ্ছে, এগুলো আমাদের আন্দোলনে প্রতিফলিত হবে। কোটা সংস্কার আন্দোলনকারীদের বিরুদ্ধে শাহবাগ থানায় পুলিশের করা মামলা প্রসঙ্গে আমির খসরু বলেন, একটি ন্যায্য ও শান্তিপূর্ণ আন্দোলন, এটা গণতান্ত্রিক অধিকার। তারা যে প্রতিবাদ করেছিল তার উপর আক্রমণ করা হয়েছে এবং মিথ্যা মামলা দেওয়া হয়েছে। এর প্রতিবাদ আমরা জানাচ্ছি। গণ অধিকার পরিষদের একাংশ সভাপতি নুরুল হক নূর বলেন, বৈঠকে সরকারি কর্মকর্তাদের দুর্নীতি, ভারতের সঙ্গে চুক্তি, দেশের অর্থনৈতিক দুরবস্থার বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। আমরা যেহেতু দেশের মানুষের অধিকার আদায় এবং গণতন্ত্র প্রতিষ্ঠা এবং স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য আন্দোলন করে যাচ্ছে, এই দাবিগুলো জনগণকে সম্পৃক্ত করব। সে লক্ষ্যে আন্দোলনকে চালিয়ে যাওয়ার জন্য কর্মকৌশল নিয়ে আলোচনা হয়েছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।